শাপলা পুলিশ সহ নিবন্ধন পেল এনসিপি, জানালেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব। বিএনপি নির্বাচনী যাত্রা শুরু, ভোটের মাঠে মাঝলের নতুন সমীকরণ, নেই হেভিওয়েট প্রার্থীদের নাম। যথাসময়ের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা জামাত আমিরের, জামাত ঝুলন্ত পার্লামেন্ট চায়, মন্তব্য আব্দুস সালামের। আগামী সপ্তাহে হাসিনার বিচারের রায় হবে, জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবং ইসরায়েলি কারাগারে বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, দেশ জুড়ে রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি, সামরিক আইনজীবী গ্রেফতার। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাপলা কলির প্রতীক সহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সচিব বলেন, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে, তবে বাকি দুটি দলের প্রতীক এখনও চূড়ান্ত করা হয়নি। আমরা ৩টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই ৩টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ৩টা দলের ব্যাপারে প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব অভিমতের জন্য এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 237 আসনের প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনী যাত্রা শুরু করল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি এবার সরাসরি নির্বাচনী নেতৃত্বে থাকছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটাই তার নির্বাচনের প্রথম অংশগ্রহণ। প্রশ্ন এখন, মা ছেলের এই যুগল নেতৃত্ব কতটা বদলে দেবে আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণ? বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও শেষমেশ তা বর্জন করে বিএনপি। 18 আর 24 নির্বাচনে অংশই নেয়নি দলটি, অর্থাৎ প্রায় 11 বছর পর ভোটের মাঠে বিএনপি। সোমবার 237 আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে দলের নির্বাচনী যাত্রা। দলীয় প্রধান খালেদা জিয়ার নামের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে তারেক রহমানের নির্বাচনী নেতৃত্ব। খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসন থেকে। অন্যদিকে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকে ধরে নিতে হবে যে আমাদের এর আগে বেলা 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি ওই বৈঠকেই ঠিক করা হয় বলে জানা যাচ্ছে। অক্টোবর মাস থেকেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি। এদিকে 300টি সংসদীয় আসনের মধ্যে 63টি আসনে বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তবে 63টি আসনের মধ্যে কতগুলোতে বিএনপির প্রার্থী দেওয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এদিকে ঘোষণা করে বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি। নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও। যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা। তিনি এটাও জানিয়েছেন যে দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে। তবে আগামী নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি নির্বাচনী নেতৃত্বে দেখা যাবে তারেক রহমানকে। এখন প্রশ্ন, মা ও ছেলের রাজনৈতিক সমীকরণ কতটা পাল্টাবে বাংলাদেশের ভোট রাজনীতির চিত্র? তসলিমা তিথি, জাগো নিউজ। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করে। গেল 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্ব দলের প্রতীকে এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। চূড়ান্তভাবে যথাসময়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, 1 বছর আগে প্রার্থীদের তালিকা আঞ্চলিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকাটা সময় মতো কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হবে। মঙ্গলবার যুক্তরাজ্য থেকে ভোরে দেশে ফেরেন ডক্টর শফিকুর রহমান। পরে সকাল 6টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, কমপক্ষে আরও 15 দিন সময় বাড়িয়ে দেয়া হোক। আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির মাধ্যমে দেশের ঝুলন্ত পার্লামেন্ট চায় বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, জামাত পিআরের মাধ্যমে ঝুলন্ত পার্লামেন্ট চায়, এতে প্রতিবেশী রাষ্ট্র সুযোগ পাবে তা হবে না। মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নয়, জামাত বাংলাদেশের বিরুদ্ধে বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। তারা গণভোটের কথা বলেছে। আমরা বলেছি যতই গণভোট করেন, যাই করেন, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাস করতে পারবেন না। তারপর আমরা গণভোটে রাজি হয়েছিলাম যে ঠিক আছে, জাতির বৃহত্তর স্বার্থে আমরা গণভোট রাজি হই, কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন। কি কারণে আজকে হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে যে খরচ হবে, এই টাকাটা কোথেকে আসবে? এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দিবে? এটা তো জনগণের পকেটের টাকা যাবে। সেই চিন্তা কিন্তু তারা করছে না। সেই চিন্তা তারা করছে না। অর্থনীতি 12টা বাজুক, মানুষ না খেয়ে মারা যাক, তাদের কিছু আসে যায় না, কিন্তু তাদের দাবিটাই মানতে হবে।
একটা গোষ্ঠী দেশটাকে উলটপালট করে লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় যারা বাংলাদেশকে চায়নি তারা কিভাবে দেশের শাসনভার চায় বলেও প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। ধর্মের দোহাই দিয়ে তারা দেশটাকে বিভক্ত করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এই দেশে মানুষের সমস্যা সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই, আছে এভাবে উলটপালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলটপালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এখন দেশটাকে উলটপালট করে দিয়ে একটা শ্রেণী জুড়ে দেশে নতুন এই শ্রেণী দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস এই শক্তি কোথায় পেল? আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে টাকার প্রভাব বন্ধের ওপর জোর দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে, নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখেন, এ প্রবণতা রোধ না করা গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরে দলটি। বৈঠকে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশনের কাছে ৩১ দফা দাবি উপস্থাপন করেন। তিনি বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। দলটির প্রস্তাবে জামাতের পরিমাণ ৫০,০০০ টাকায় নামিয়ে আনা এবং প্রার্থীদের ব্যয়সীমা ২৫ লাখ টাকার কম করার দাবি জানানো হয়। নির্বাচনের দিন গণভোট হবে এবং ভবিষ্যতে না ভোটের বিধান পুনর্বহাল করা হবে বলেও আশা প্রকাশ করে দলটি। এবং আশা করছি ওই একই দিনেই আমরা আসলে গণভোটও একই দিনে আমরা করতে পারবো। আমরা আশা করি সে ব্যাপারে নির্বাচন কমিশন এমনকি সরকারেরও কোনো ধরনের প্রত্যক্ষ পরোক্ষ কোনো অন্যায় চাপের কাছে নির্বাচন কমিশন যাতে নত স্বীকার না করে, এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে কথাটা বলে এসেছি। সত্যি সত্যি আমরা নির্বাচন কমিশনকে যে একেবারে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই, সর্বোচ্চ পেশাদারি নিরপেক্ষতা দক্ষতার মধ্যে আমরা নির্বাচন। আগামী সপ্তাহে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি। ৫ আগস্টে আমরা শেখ হাসিনাকে বিদায় দিতে পারছি এবং এখানে নতুন করে একটা সরকার গঠিত হয়েছে। ওই সরকারে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে, কিন্তু সব ছিল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার, বিচার এবং নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এবং ওই ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় চলে গেছে বাংলাদেশি, এবং আমরা যেই কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করবো, আমরা বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক বাহিনীর রাষ্ট্রপক্ষের সাবেক আইনজীবী মেজর জেনারেল ইফাত তোমের ইরুশালমিকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি বন্দীর নির্যাতনের ভিডিও ফাঁস করার কারণে দেশটির পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করেছে। এছাড়াও সাবেক প্রধান
সামরিক প্রসিকিউটর কর্নেল মাতান সোলোমেশকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন, সোমবার রাতে সাবেক মেজর জেনারেল ইফাত তোমের ইয়েরুশালেমকে আটক করা হয়েছে। ওই ভিডিও ফাঁস, পদত্যাগ ও নিখোঁজ হওয়ার পর তাকে ঘিরে দেশজুড়ে এক রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ভিডিও ফাঁসের এই ঘটনা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুতর জনসংযোগ আক্রমণ হতে পারে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শাপলা কলি সহ নিবন্ধন পেল এনসিপি, জানালেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব। বিএনপি নির্বাচনী যাত্রা শুরু, ভোটের মাঠে মা ছেলের নতুন সমীকরণ, নেই হেভি ওয়েট প্রার্থীদের নাম। যথাসময়ের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা জামাত আমিরের, জামাতে ঝুলন্ত পার্লামেন্ট চায়, মন্তব্য আব্দুস সালামের। আগামী সপ্তাহে হাসিনার বিচারের রায় হবে, জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবং ইসরায়েলি কারাগারে বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, দেশজুড়ে রাজনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি, সামরিক আইনজীবী গ্রেফতার। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।